আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, পাকিস্তান জিন্দাবাদ। এবার ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ লেগেই গেল। একের পর এক উস্কানি দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। এবার তারই ধারাবাহিকতায় পুরোদমে হামলা শুরু করেছে পাকিস্তান। এবার তাহলে পাকিস্তান চীন মিলে কাশ্মীর দখল নিবে। দর্শক, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জম্মু কাশ্মীরে ভারতীয় ৩ সৈন্য নিহত। আরও থাকছে তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ২ ইসরায়েলি সেনা নিহত। একের পর এক বিপদ ধেয়ে আসছে ইহুদিদের উপরে। কোনোভাবেই বেঁচে উঠতে পারছে না ইহুদিবাদী নেতানিয়াহু। চতুর্মুখী বিপদ শুরু হয়ে গেছে। দর্শক, এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। আরও জানিয়ে দিব, রাফাল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হলো ভারত। এরপরে জানিয়ে দিব, ভারতের সঙ্গে যুদ্ধের সংখ্যা, আগাম যে প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। জম্মু কাশ্মীরে ভারতীয় ৩ সৈন্য নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ সৈন্য নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে দুর্ঘটনায় ওই সৈন্যর প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা প্রেস স্টার্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সজিত কুমার ও মান বাহাদুর। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসবিশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল 11:30টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারির চশমা এলাকার গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এ দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ২ ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে ২ জন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে হুতিদের এই হামলা। রোববার এই হামলার তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। হামলার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে ইসরায়েলের মধ্য অঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত এনেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও নিশ্চিত করেছে, বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত আনা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ ব্যর্থতায় তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি আইডিএফ এর এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবে বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং ২ সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। অবশ্য হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। তবে আইডিএফ বলছে, একই দিন লোহিত সাগরে মার্কিন রণতরী এবং ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। রাফাল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হল ভারত।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানকে উস্কে দেওয়ার জন্য সীমান্তের কাছে যুদ্ধমুখী এবং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। তবে পাকিস্তান শান্তি প্রদর্শন করেছে এবং সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে কোনো ধরনের আক্রমণ করতে বাধা দিয়েছে। কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারণে পাকিস্তান বিমান বাহিনীর একদিন আগে ভারতীয় রাফাল বিমানগুলোর পাকিস্তানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা আবারও ব্যর্থ করেছে, ফলে ভারতের আধুনিক রাফাল বিমানগুলোকে পিছু হটতে বাধ্য করেছে। রোববার এক প্রতিবেদনে এ দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি। প্রতিবেদন অনুযায়ী এই ঘটনা ঘটেছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রাতে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাকিস্তান বিমান বাহিনী ওই রাতে ভারতের অগ্রসর হওয়া বিমানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। ঠিক তখনই কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত পাকিস্তানের আক্রমণ করার আশঙ্কা প্রকাশ করছিলেন। তিনি বলেছিলেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করা হতে পারে। সূত্রগুলো জানায়, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল বিমান হরিয়ানার অম্বলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছিল। 1200 কিলোমিটার গতি নিয়ে ভারতীয় বিমানগুলো পাকিস্তানি আকাশ সীমার কাছে চলে আসে, কিন্তু কখনো তা পার করেনি। তবে এই বিমানগুলো যখন মডার্ন স্পাইস 2000 এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল, যার পরিসীমা 200 কিলোমিটার, তখন ভারতের এই পদক্ষেপকে শত্রুতামূলক হিসেবে দেখা হয়। কারণ ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমার মধ্যে না ঢুকেই পাকিস্তানে আক্রমণ করতে পারত। ভারতের সঙ্গে যুদ্ধের সংখ্যা আগাম যে প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে পাকিস্তান। এছাড়াও জরুরি প্রয়োজন মেটাতে 100 কোটি রুপির জরুরি তহবিল ও গঠন করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের সঙ্গে উত্তেজনা ও সীমান্ত অনুপ্রবেশের শঙ্কার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীরের খাদ্য বিভাগ নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে। বরফাবৃত ও দুর্গম এই এলাকাগুলোতে, যেগুলো সরাসরি সীমান্তের কাছে অবস্থিত, সাধারণত শীতের সময় দীর্ঘদিন সংরক্ষণযোগ্য বিশেষভাবে প্রক্রিয়াজাত আটা মজুত রাখা হয়, যাতে স্থানীয়রা টিকে থাকতে পারেন। তুলনামূলক নিরাপদ এলাকায় সাধারণত 15 দিনের জন্য আটা মজুত রাখা হয়, যেহেতু সেখানে যাতায়াত সহজ। কিন্তু আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশে এবার সীমান্তবর্তী এলাকায় অন্তত 2 মাসের জন্য মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজাদ কাশ্মীরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পুরো সীমান্ত এলাকায় 2 মাসের জন্য পর্যাপ্ত আটা সরবরাহ নিশ্চিত করতে জোরদার অভিযান শুরু করছি। তিনি আরও জানান, সীমান্তে গোলাবর্ষণ বা সামরিক হামলার ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে খাদ্য গুদাম তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে, যাতে মানুষের জন্য আটার সহজলভ্য ব্যাহত না হয়। গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবরে বলা হয়, এই রিজার্ভ বাহিনীকে ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সেনাদের বদলে গাজা সীমান্তে মোতায়েন করা হবে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, রোববার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। সম্প্রতিকালে ইসরায়েলের রাজনৈতিক জোট টিকিয়ে রাখার চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 52,495 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও 1,18,366 জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃত্যুর সংখ্যা 61,700 ছড়িয়ে যেতে পারে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1,139 জন নিহত হন এবং 200 জনের বেশিকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকে ইসরায়েল গাজার ওপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে।